মা, আপনি এটা কাদের বাড়িতে আমাদেরকে নিয়ে এলেন? এই ঘরটা তো খুব ছোট। আমরা 10 বৌমা এখানে ঠিকঠাক ভাবে দাঁড়াতেও পারছি না। এই ঘরে তো ঠিক মতো বসার জায়গাও নেই। আপনি আমাদেরকে এখানে নিয়ে এলেন কেন? কি করব বলো, তোমাদেরকে এখানে নিয়ে আসা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। আমি আমার 10 ছেলেকে নিয়ে এখানেই থাকি, কারণ এটাই আমার স্বামীর একমাত্র স্মৃতি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে চাই না। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন শহরে আপনাদের খুব বড় বাড়ি আছে, মানে বড় বিল্ডিং আছে। তাহলে আপনি কি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলেন? এই পূজা, প্রীতি, তোরা কিছু বুঝতে পারছিস? আরে আমি তো ভেবেছি মা হয়তো আমাদেরকে কোনো প্রতিবেশীর বাড়িতে ঘুরতে নিয়ে এলো, কিন্তু আপনি এসব কি বলছেন? আমরা এই একটা ঘরে থাকবো? এই একটা ঘরে আমরা 10 বৌমা থাকবো কিভাবে? আমাদের সঙ্গে আপনি এত বড় অন্যায় কিভাবে করতে পারলেন? দেখো, সত্যিটা তোমাদেরকে মানতেই হবে। আসলে বিয়ের আগে আমি তোমাদেরকে সত্যি কথা বলতে পারিনি। আমি যদি তোমাদেরকে সত্যিটা বলতাম, তাহলে তোমরা কেউ আমার ছেলেদেরকে বিয়ে করতে রাজি হতে না। কারণ এর আগে আমি যতগুলো সম্বন্ধ দেখেছি, তাদেরকে সত্যি কথা বলার ফলে কেউ নিজেদের মেয়ের এরকম একটা ঘরে বিয়ে দিতে চায়নি। তাই আমি তোমাদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দাও। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে 10 বৌমা একেবারে চমকে ওঠে, কারণ তারা ভাবতেই পারেনি তাদের সঙ্গে এত বড় প্রতারণা হতে পারে। কারণ বিয়ের আগে তাদের শাশুড়ি মা অঞ্জলি দেবী তাদের সামনে প্রচন্ড পরিমাণে বড়লোকি চাল দেখায়, আর যা দেখে তাদের বাবা মায়েরা অঞ্জলি দেবীর ছেলেদের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। কারণ তারা ভেবেছিল বিয়ের পর তাদের মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে হাসি খুশি সংসার করতে পারবে। কিন্তু এখন 10 বৌমা তাদের আসল শ্বশুর বাড়িতে এসে একেবারে চমকে ওঠে। এমনকি বিয়ের পর তারা জানতে পারে যে তাদের স্বামীরা শুধুমাত্র দিনমজুরির কাজ করে, আর এখন তাদের সবাইকে সেই একটা ঘরে দিন কাটাতে হবে। তবে এখন যেহেতু কারোর কিছু করার থাকে না, তাই 10 বৌমা সমস্ত কিছু মেনে নেয়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে, আর শীতের প্রকোপ আরো বাড়তে শুরু করে। একদিন, মা, আপনি আমাদেরকে আর একটা কম্বল দিন না। এই একটা কম্বলে আমরা 10 জন কিভাবে ঘুমাবো? আপনি কি আমাদের জন্য কয়েকটা কম্বলও কিনে রাখেননি? বৌমা, কম্বল তো আমার কাছে আছে, আর একটা কম্বল আছে, কিন্তু এই একটা কম্বলই তো সব জায়গা জুড়ে নিয়েছে। তার উপর আমি যদি আরো একটা কম্বল বের করি, ওই কম্বলটা কিন্তু অনেক মোটা আর ভারী, তাই আমাদের ঘরের সব জায়গাটাই কিন্তু দখল করবে। তাই জন্য আমি আর অন্য কম্বল বের করতে চাই না। তোমরা এই একটা কম্বলেই ঘুমিয়ে পড়ো। শীতকালে তো গুটিসুটি হয়ে ঘুমানোই যায়, কোনো সমস্যা হবে না। আমরা এখানে কিভাবে ঘুমাবো? দেখতেই তো পাচ্ছেন জায়গাটা কতটা শর্ট। আপনাদের ঘরে ঘুমানোর মতো ভালো জায়গাও নেই, তাই আমাদের 10 জনকে এরকম ছোট জায়গার মধ্যে ঘুমাতে খুবই অসুবিধা হয়। দিদি, তুমি ঠিকই বলেছো। আমিও তো বুঝতে পারছি না কেন যে এখানে বিয়ে করে এলাম। আমাদের সঙ্গে এত বড় অন্যায় হলো, আর আমরা কিছু করতেও পারলাম না। মা, আপনি কিন্তু আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করেছেন, আর এখন আমাদের ঠিকমতো ঘুমানোর জায়গা পর্যন্ত দিচ্ছেন না। দিদি, তুমি কি জানো, বিয়ের আগে আমি আমার আলাদা কম্বল নিয়ে ঘুমাতাম, আর আমার জন্য আলাদা পার্সোনাল রুম ছিল। কিন্তু এখানে দেখো, এই একটা ঘরে নাকি 10 জন মিলে একসাথে ঘুমাতে হবে। সেটাই তো বুঝতে পারছি না। আর এই ঘরে প্রচন্ড ঠান্ডা, এরকম ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে ঘুমানো যায়? তার উপর আবার শাশুড়ি মা আমাদেরকে একটাই কম্বল দিচ্ছে। 10 জন একটা কম্বলে কিছুতেই ঘুমানো সম্ভব নয়, আর এইটুকু একটা ঘরে 10 জন থাকা কোনো মতেই সম্ভব না। মা দেখুন, আপনার বাড়িটাতে এবার ফাটলও ধরেছে। দয়া করে এবার আপনার ছেলেদেরকে নতুন বাড়ি তৈরি করতে বলুন। বৌমা, আমার যদি এই বাড়িটা ভাঙানি থাকতো, তাহলে আমি আগেই ভেঙে নতুন বাড়ি তৈরি করে ফেলতাম। কিন্তু এই বাড়িটা তোমার শ্বশুর মশাইয়ের একমাত্র স্মৃতি। তোমার শ্বশুর মশাই নিজে হাতে এই বাড়িটা তৈরি করেছিল, তাই আমি কিছুতেই এটা ভাঙতে পারবো না। সেই জন্যই তো আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকি। তাই তোমাদেরকেও এই একটা ঘরেই সবার সঙ্গে থাকতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে 10 বৌমা কিছু বলতে পারে না, কারণ তারা এখন পুরোপুরি পরিস্থিতির শিকার। তাই তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে শীতের তীব্রতা বাড়তে থাকে। এমনই একদিন রাত্রিবেলা, মা, আর কতদিন এই ভাঙাচোরা বাড়িতে আমাদেরকে দিন কাটাতে হবে বলুন তো? দেখতেই তো পাচ্ছেন কিভাবে ঠান্ডাটা বাড়ছে, আর এত ঠান্ডার মধ্যে এই বাড়িতে থাকলে আমার মনে হয় আমরা একেবারে জমে বরফ হয়ে যাব। দিদি, তুমি ঠিকই বলেছো। আমারও মনে হচ্ছে এই বাড়িতে আমি আর বেশি দিন থাকতে পারবো না। মা, আপনি যাই বলেন না কেন, এই বাড়িতে থাকা একদমই আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পারছি আপনার কথা। আপনার স্বামীর এটা স্মৃতি, তাই আপনি এই বাড়িটা কোনোভাবেই ছাড়তে চান না। কিন্তু আপনি যদি এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি না করেন, তাহলে কিন্তু সবাই আমরা এই বাড়ি চাপা পড়ে একদিন মারা যাব।
কারণ এই শীতের রাতে কেমন ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকছে আপনি দেখতে পাচ্ছেন। তোমরা যাই বলো না কেন, আমার 10 ছেলেও আমাকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কারোর কথাই কান দিইনি, আর তোমাদের কথাতেও আমি কান দেব না। আমার 10 ছেলেও আমাকে বলেছিল নতুন বাড়ি তৈরি করার কথা, কিন্তু আমি কোনোভাবেই নতুন বাড়িতে থাকতে পারবো না। আমার এই ছোট্ট ঘরেই আমি সবাইকে নিয়ে থাকবো, আর তোমরা যদি এই বাড়িতে থাকতে না পারো তাহলে অন্য কোথাও চলে যাও, আমার কোনো সমস্যা নেই। আপনি এসব কি করে বলছেন? আপনাকে ছেড়ে, আপনার ছেলেদেরকে ছেড়ে আমরা কোথায় যাব? আর আমরা যদি এই শীতকালে মায়ের বাড়িতে থাকতে চলে যাই তাহলে কিন্তু এই শীতের মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম আপনাকেই করতে হবে, আপনাকেই রান্না বান্না করে আপনার 10 ছেলেকে খাওয়াতে হবে, তার উপর প্রতিবেশীরা আপনাকে কথা শোনাবে, সেটা আলাদা। এভাবে অঞ্জলি দেবী তার বৌমাদের কথা শুনে কিছুই উত্তর দিতে চায় না, আর এভাবেই প্রত্যেকদিন 10 বৌমা তাদের শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করলেও অঞ্জলি দেবী তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে কিছুতেই তার সেই পুরানো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে চায় না। আর এতদিনে অঞ্জলি দেবীর 10 ছেলে নতুন বাড়ি তৈরি করার জন্য কিছু কিছু টাকা জমিয়ে রাখে, কিন্তু তবুও অঞ্জলি দেবী কিছুতেই সেই বাড়িটা ভাঙতে দেয় না। এমনই একদিন, মা এই দেখো, আমরা 10 ভাই বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছি, আর আমরা ভেবেও নিয়েছি কিছু টাকা লোন নিয়ে এবার আমরা একটা বাড়ি তুলে ফেলবো, আর এই বাড়িটা ভেঙেই নতুন বাড়ি তৈরি করব। তোমার আর ওই বাড়িতে ঠান্ডাও লাগবে না, আর কষ্টও হবে না, আর তুমি শীতকালে আরাম করে ঘুমাতেও পারবে, তোমাকে ঠান্ডায় জড়সড় হয়ে থাকতে হবে না। বা স্বপন, তুমি খুব ভালো কাজ করেছো। শুধু তুমি নও, তোমার বাকি ভাইগুলোও খুব ভালো কাজ করেছে। এতদিন ধরে আমি তো এটাই ভাবছিলাম যে আমাদের কবে নতুন বাড়ি হবে আর কবে আমরা নতুন বাড়িতে শান্তি করে থাকতে পারবো, কিন্তু মায়ের জন্য তো আমরা কোনোভাবেই নতুন বাড়ি তৈরি করতে পারছি না, আর এই ঠান্ডার মধ্যে ভাঙাচোরা বাড়িতে আমরা কিছুতেই থাকতে পারবো না। খোকা, তোরা যাই বলিস না কেন, আমি এই বাড়িটা তোদেরকে ভাঙতে দেব না, তাতে তোরা যা ইচ্ছা করতে পারিস। এভাবে অঞ্জলি দেবী সেদিনও তার ছেলেদেরকে বাধা দেয়, যার কারণে তারা আর কিছুতেই নতুন বাড়ি তৈরি করে উঠতে পারে না। কিন্তু এখন তাদের 10 ছেলে এবং 10 বৌমাকে খুবই কষ্ট করে সেই ভাঙাচোরা ঘরেই শীতের রাত কাটাতে হয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন অঞ্জলি দেবীর 10 বৌমা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই তারা সবাই মিলে বাপের বাড়িতে ফিরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয়। কি ব্যাপার, তোমরা হঠাৎ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো? কোথাও যাচ্ছ নাকি? আমাকে না বলেই তোমরা তৈরি হয়ে গেলে কেন? আপনাকে আর কি বলবো বলুন তো, আমরা এই বাড়িতে থাকতে চাই না, আমরা এখন আমাদের মায়ের বাড়িতে চলে যাচ্ছি, কারণ এই শীতের রাতে আমাদের এই একটা ঘরে থাকতে প্রচন্ড কষ্ট হচ্ছে, আমরা শান্তিতে ভালো করে ঘুমাতে পর্যন্ত পারছি না, আর বিয়ের পর থেকে আমাদের মধ্যে প্রাইভেসি বলে কোনো জিনিস নেই, তাই আমরা ভেবেছি আমরা মায়ের বাড়িতে চলে যাব। বৌমা, তোমরা এই কথাগুলো কিভাবে বলতে পারলে? আমি তো ভেবেছিলাম তোমরা অনেক ভালো, তোমরা আমার কথা বিশ্বাস করে আমার এই বাড়িতে এসেছিলে, কিন্তু এখন যদি তোমরা আমাকে রেখে চলে যাও তাহলে শীতের মধ্যে আমাকে একা দিন কাটাতে হবে, তার উপর আবার তোমরা তো জানো শীতকালে আমি কোনো কাজ করতে পারি না। কাজ করতে পারি না বললে তো চলবে না, এখন এই শীতের মধ্যে আপনাকেই সব কাজ করতে হবে। আমরা 10 বৌমা চললাম আমাদের মায়ের বাড়ি, এবার আপনি আপনার 10 ছেলেকে নিয়ে কিভাবে দিন কাটাবেন কাটান। শীতের মধ্যে এই বাড়িতে থাকা যে কতটা অসম্ভব ব্যাপার আপনি সেটা বুঝতে পারছেন না। যখন শীতের রাতে আপনাকে থালা বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন জ্বালা কাকে বলে। এভাবে বলো না বৌমা, তোমাদেরকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারবো না, কারণ এতদিন তোমাদের সঙ্গে আমি থেকেছি, তোমাদের সঙ্গে দিন কাটিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, তোমরা না থাকলে এই বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগবে, তাই দয়া করে তোমরা যেও না, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা এখানেই থেকে যাও। স্বপন, তোমার মাকে আমাদের সামনে থেকে সরে যেতে বলো, আর হ্যাঁ, তোমরা যেন আবার আমাদেরকে আনতে চলে যেও না, কারণ এই বাড়িটা ভেঙে যতদিন না নতুন বাড়ি হচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না। এই বাড়িতে আমরা ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে দিন কাটাতে পারবো না, তাই আমরা 10 বৌমা এখন নিজেদের মায়ের বাড়িতে গিয়ে শীতকালটা আরাম করে কাটাবো। সীমা, অন্তত আমার জন্য আমার কথা শুনে এই বাড়িতে থেকে যাও। দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, আমরা 10 ভাই খুব তাড়াতাড়ি এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করে ফেলবো, আর মা আমাদেরকে কিছুই বলবে না, কেননা যখন মাকে একটু বেশি শীত লাগবে তখনই মা বুঝতে পারবে এই বাড়িতে সত্যি থাকা অসম্ভব। মা, তুমি দেখেছো তো, তোমার জন্য তোমার 10 বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দেখ স্বপন, তোরা তো আমার কথাটা বুঝতেই চাইছিস না। ঠিক আছে বৌমা, তোমরা যাও, আমি তোমাদেরকে বারণ করব না। এই শুনে 10 বৌমা নিজেদের মায়ের বাড়িতে ফিরে যায়, আর যার ফলে অঞ্জলি দেবীকে এবার একাই সেই ঘরে দিন কাটাতে হয়। বাড়ির সমস্ত কাজকর্ম এখন তাকেই করতে হয়, আর সেই সঙ্গে থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা ইত্যাদি তাকে একা হাতেই সামলাতে হয়।
শুধু তাই নয়, ঠান্ডার চোটে রাত্রিবেলা অঞ্জলি দেবী ঘুমাতে পারে না, কারণ তার সেই বাড়িটা অনেক পুরানো এবং ফাটল ধরার কারণে সেই বাড়ির মধ্যে হু হু করে ঠান্ডা বাতাস প্রবেশ করে, যার ফলে বাড়িটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। আর এমনই একদিন রাত্রিবেলা অঞ্জলি দেবী সারা রাত ধরে ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকে। স্বপন, দেখ না, আমার খুব শীত করছে, কি করব বলতো বাবা? আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারছি না। আমি এখন কিভাবে ঘুমাবো? তুই বরং আমার উপর আরেকটা কম্বল চাপিয়ে দে বাবা। মা, আমাকে তো আগে থেকেই বলেছিলাম এই বাড়িতে অনেক ঠান্ডা বাতাস ঢোকে, যার জন্যই তোমার বৌমার এত কষ্ট করে দিন কাটাচ্ছিল। ওরা কি আর এমনিতে চলে গেছে বলো? শুধুমাত্র তোমার কথা শুনেই তো চলে গেল ওরা। জানি না ওরা 10 বৌমা ফিরে আসবে কিনা। আমার মনে হচ্ছে তুই ঠিকই বলছিস। এতদিন হয়ে গেল বৌমাদের কোনো খবর নেই। এই শীতের মধ্যে আমাদের খুবই কাঁপুনি লাগছে। তুই বরং এই বাড়িটা ভেঙে এবার নতুন বাড়ি তৈরি করে ফেল। আর আমি তোদের 10 ভাইয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমারই ভুল ছিল। আমার জন্যই তোর বউরা এই বাড়ি ছেড়ে চলে গেল। যাক, তুমি তাহলে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক মা। ঠিক আছে, আমি বাড়ির কাজ কাল থেকেই শুরু করে দেবো, আর আমি ওদের 10 বৌমাকেও ডেকে নেবো। তোমাকে আর চিন্তা করতে হবে না। এভাবেই পরের দিন থেকে স্বপন এবং তার ভাইরা নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেয়। আর অন্যদিকে প্রথমে সেই পুরানো বাড়ি ভেঙে ফেলা হয় এবং নতুন বাড়ি তৈরির কাজ শুরু করা হয়। এরই মধ্যে স্বপন এবং তার ভাইরা তাদের স্ত্রীদেরকে ফোন করে ডেকে নেয়। আর তারা যখন শ্বশুরবাড়িতে ফিরে আসে, তারা দেখে যে তাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। যাক মা, আপনি তাহলে আপনার ভুলটা বুঝতে পারলেন, তাই তো? আমরা এতদিন যদি এখানেই পড়ে থাকতাম, তাহলে আপনি কিন্তু আপনার ভুল কখনোই বুঝতে পারতেন না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। এতদিনে আমাকে যে কত কাজটাই না করতে হয়েছে, তার উপর এত ঠান্ডার মধ্যে আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম। তোমাদেরকে আমি অনেক কষ্টের মধ্যে রেখেছিলাম, সেই জন্যই তো তোমরা বাধ্য হয়ে এই বাড়ি ছেড়েছিলে। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দাও। থাক মা, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তা না হলে আমাদেরকে এখনো সেই ভাঙাচোরা বাড়িতেই থাকতে হতো। কিন্তু এবার তো আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে, দেখবেন আমাদের আর কোনো সমস্যা হবে না। সুচন্দ্রা তার 3 মেয়ে লিপিকা, মধু এবং টিনার সঙ্গে বাস করত। তাদের বাবা ছিল না। সুচন্দ্রা খুবই কষ্টে তার 3 মেয়েকে মানুষ করেছিল। তার 3 মেয়ে শিক্ষিত এবং দেখতে যথেষ্ট বেশি সুন্দরী ছিল। সুচন্দ্রা এক এক করে তার 3 মেয়ের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে। সে তার বড় মেয়ের বিয়ের জন্য ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলে রাখে। একদিন সুচন্দ্রা তার 3 মেয়েকে ডেকে বলে, এই তোরা 3 জনে শোন, আমি লিপিকার জন্য ঘটক মশাইকে বলে রেখেছি, যদি একটা ভালো ছেলে পাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি আমি লিপিকার বিয়ে দিয়ে দেব। মা, আমি এখন বিয়ে করব না বলেছি না? এখন আমার বয়স কত হয়েছে বলো তো? আমি আরো কয়েক বছর স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি এখন বিয়ে করব না। তুমি ঘটক মশাইকে ছেলে দেখতে বারণ করে দাও। লিপিকা, তুই কেন বুঝতে পারছিস না মা? আমি তো শুধু তোর একার বিয়ে দেওয়ার কথা ভাবছি না। তোর পরে আমার আরো 2টো মেয়ে আছে, ওদেরও তো 2 জনের বিয়ে দিতে হবে। তুই বড় মেয়ে, তোর আগে বিয়ে না দিলে এদের 2 জনের বিয়ে আমি কিভাবে দেব? কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না। হ্যাঁ মা, আর আমিও দিদিদের মতোই এখন বিয়ে করতে চাই না। দেখেছো, আমরা কেউই এখন বিয়ে করতে চাই না। তুমি সব সময় শুধু আমাদের জোর করতে থাকো। একবার বললে তুমি বুঝতে পারো না নাকি? মা, আমরা 3 বোন তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে তুমি যা বলবে আমাদের 3 বোনকে সেটাই করতে হবে। আর এমনিও মা, তুমি এখনো আমাদেরকে বাবার ব্যাপারে কিচ্ছু বলনি। এমনকি বাবার নাম পর্যন্ত তুমি আমাদের বলতে চাও না। আমাদের সবার ডকুমেন্টগুলোতে শুধু তোমার নাম আছে। তুমি এখনো পর্যন্ত এটা বললে না যে বাবা কেন আমাদের ছেড়ে দিয়েছিল। আমরা ছোটবেলা থেকে কেউই তো আমাদের বাবাকে দেখিনি। তোমাদের মধ্যে কি কারণে ঝামেলা হয়েছিল, কবে কি হয়েছিল, আমরা সব জানতে চাই। হ্যাঁ মা, তুমি তো একটু আগেই বলছিলে যে আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, 3 জনই এখন বিবাহ উপযোগী। তুমি তো এখন আমাদেরকে বাবার ব্যাপারে বলতেই পারো। কি এমন কারণ ছিল যে বাবা আমাদের 3 বোনের কথা চিন্তা করেনি? আমাদের 3 জনকে জন্ম দিয়ে আমাদের সবাইকে একা ছেড়ে কেন চলে গেছে? আরে তোরা সবাই মিলে কি শুরু করেছিস বলতো? কি করবি তোরা? তোদের বাবার ব্যাপারে চিনে তোরা কেন জানতে চাস বারবার একই কথা? আমি কি তোদের কোনো জিনিসের অভাব রেখেছি? আমি কি তোদের কোনোদিনও বাবার অভাব অনুভব করতে দিয়েছি? তাহলে সব সময় তোরা কেন একই বিষয় নিয়ে আমাকে বিরক্ত করিস? তাহলে বলে দাও না, আজকে সবকিছু আমাদের ক্লিয়ার করে দাও। তাহলে তো আমরা কোনোদিনই তোমাকে আর বিরক্ত করব না। তুমি যদি আমাদেরকে বাবার ব্যাপারে না বলো, তাহলে কিন্তু আমরা কেউই বিয়ে করার জন্য রাজি হব না।
বেকার বেকার বিষয়টাকে তুমি এত টেনে টেনে নিয়ে যাচ্ছ। আজকে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে এখানেই শেষ করো ব্যাপারটা। সুচন্দ্রা তার মেয়েদের মুখে এমন কথা শুনে মনে মনে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, হে উপরওয়ালা, আমি এবার এদের কি করে বলি যে এরা তিনজন আমার মেয়েই নয়। আজ পর্যন্ত আমি এই সত্যি কথাটা কাউকেই বলিনি, আর আজকে এই কথাটা বললে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। না না, আমি কিছুতে এই রহস্যের ব্যাপারে কাউকে জানাতে পারবো না। কি হলো মা, তুমি কি ভাবছো? না কিছু না। ঠিক আছে, তোরা জানতে চাস তাই তো? ঠিক আছে শোন, তবে তোদের বাবা আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল, আর আমি যখন ব্যাপারটা জানতে পেরেছিলাম তখন তোদের বাবার সঙ্গে থাকতে অস্বীকার করেছিলাম। আর তোর বাবা আমাকে অনেক মারধর করে তোদের তিনজনকে সমেত বাড়ি থেকে বের করে দিয়েছিল আমাকে। তখন থেকে আমি তোদের তিনজনকে নিয়ে বুকে আগলে ধরে মানুষ করেছি। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা পুরানো দিনের কথা মনে করিয়ে তোমাকে আবার আঘাত দিয়েছি। তাহলে তুমি এই কারণে আমাদেরকে বাবার ব্যাপারে বলতে না, আমরা যাতে আমাদের বাবাকে খারাপ না ভাবি। হ্যাঁ মা, আমরা আর কোনোদিনও বাবার ব্যাপারে তোমাকে কিচ্ছু বলবো না। আর বাবা নেই তাতে কি হয়েছে, আমরা তো আছি তোমার জন্য, তুমি একদম চিন্তা করবে না। এভাবে সুচন্দ্রা তার 3 মেয়েকে মিথ্যা কথা বলে দেয় যে তার স্বামীর 2টো বিয়ে ছিল, কিন্তু সত্যি কথাটা সুচন্দ্রা ছাড়া কেউই জানতো না। আসলে সুচন্দ্রার 3 মেয়ের কোনো বাবাই ছিল না। সুচন্দ্রা তার 3 মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে মানুষ করেছিল। এই কথাটা সে আজ পর্যন্ত কাকপক্ষীকেও জানতে দেয়নি। 3 মেয়ে নিজেদের বাবার ব্যাপারে সবকিছু জানার পর তাদের মাকে আর বিরক্ত করা ছেড়ে দেয়। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন তাদের বাড়িতে তাদের এক প্রতিবেশী বুলটি কাকিমা আসে। কি ব্যাপার দিদি, কেমন আছো বলো? কি খবর তোমাদের সবার? আরে বুলটি, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। বসো না। কি ব্যাপার, আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে এলে যে? হ্যাঁ, আসলে আমি এখানে আমার মেয়ের বিয়ের কার্ড দিতে এসেছি। তোমাকে আমি বিশেষ করে সবার আগে কার্ডটা দিতে এলাম, যাতে তোমার একটু হুঁশ হয়। আমার মেয়েরও কিন্তু তোমার 3 মেয়ের থেকে অনেক ছোট। তবুও আমি আর ওর বাবা ওর বিয়ের ব্যাপারে ভেবেছি। তোমার 3 মেয়ের বাবা নেই, 3 মেয়েকে তো তুমি ছেড়ে রেখেছো। এদের যে তুমি কি করে বিয়ে দেবে উপরওয়ালাই জানে। কাকিমা, আপনি আমাদের ফ্যামিলির ম্যাটারে নাক গলাচ্ছেন কেন? চুপ কর লিপিকা, কাকিমা তোর থেকে বয়সে বড় তো, এরকম ভাবে কথা বলতে নেই। আর বুলটি, তুমি আমার কথা শোনো। তুমি তোমার মেয়ের বিয়ের কার্ডটা দিয়ে এখান থেকে চলে যাও। আমার মেয়েদের বাবা নেই, আমি ওদেরকে ছেড়ে রেখেছি, তাই ওরা তোমাকে যা ইচ্ছে তাই বলে দিতে পারে। তাই আমি আগে থেকেই তোমাকে সাবধান করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আমি কি এখানে থাকতে এসেছি? জানি না বাবা, তোমার স্বামী 3-3টে মেয়ের জন্ম দিয়ে কোথায় উধাও হয়ে গেছে। এভাবেই তাদের পাড়াপড়শি কেউ না কেউ সব সময় সুচন্দ্রার 3 মেয়েকে নিয়ে নানান রকমের নিন্দাজনক কথা বলতো। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মেজো মেয়ে মধু মার্কেট থেকে বাড়ি ফিরছিল। তখন সে তার মাকে একটা অজানা ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে। লিপিকা অনেক দূরে থাকায় সে ঠিকমতো তাদের কোনো কথা শুনতে পায়নি। লিপিকা তাড়াতাড়ি করে হেঁটে তার মায়ের কাছে আসছিল, কিন্তু ততক্ষণে ওই লোকটি সেখান থেকে চলে যায়। লিপিকা বাড়ি এসে তার 2 বোনকে এই ব্যাপারে বলে, কিন্তু তারা কেউ কিছু মনে করে না। এরকম ভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন লিপিকা ওই ব্যক্তিটিকে আবার তাদের বাড়িতে আসতে দেখে। এই দেখে লিপিকা চমকে ওঠে। এই, আমি তোদের বলেছিলাম না কদিন আগে একটা লোকের সঙ্গে আমি মাকে কথা বলতে দেখেছি? একটু আগে দেখলাম ওই লোকটা আমাদের বাড়িতে এসেছে। মনে হচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। চল আমরা গিয়ে দেখি ওই লোকটাকে, আর ওই লোকটা মায়ের সঙ্গে কেন দেখা করতে এসেছে। তারা 3 জন লুকিয়ে লুকিয়ে তার মা এবং নন্দন নামে ওই ব্যক্তির কথা শুনতে থাকে। এ কি, তুমি আমার বাড়ি চলে এলে? তুমি চলে যাও এখান থেকে তাড়াতাড়ি। কেউ যদি দেখে ফেলে তাহলে কি ভাববে? আর আমার মেয়েরে দেখে নিলে বিপদ হয়ে যাবে। যাও এখান থেকে তাড়াতাড়ি, চলে যাও। কিন্তু তুমি কতদিন এভাবে আমাকে তাড়িয়ে দেবে? একদিন না একদিন আমার কথা তোমাকে শুনতেই হবে। আমরা দুজনকে ভালোবাসি। এর আগে আমাদের মধ্যে যা কিছু ঘটেছিল তুমি সেগুলোর জন্য নিজেকে আমার থেকে দূরে রেখে আমাকে এভাবে কষ্ট দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সুচন্দ্রা। আমি তোমাকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন ভালোবাসি না। আমি যেদিন থেকে আমার জীবনে আমার 3 মেয়ে এসেছে সেই থেকে আমি আমার মেয়েদেরকে ছাড়া আর কারো কথা ভাবিনি। চলে যাও এখান থেকে। আমি চাই না আমার মেয়েরা তোমাকে দেখুক। তুমি তোমার মেয়েদেরকে সত্যি কথা না বলতে পারো, তাহলে আমি তোমার মেয়েদেরকে সত্যি কথা বলে দেব। ওদেরও তো জানা দরকার যে আসল সত্যিটা কি। না, তোমাকে আমার দিব্যি।
তুমি ওদের কিচ্ছু বলবে না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। সুচন্দ্রার কথা শুনে নন্দন সেখান থেকে চলে যায়। লিপিকা, মধু এবং টিনা তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে খুবই অবাক হয়েছিল। তারা তিনজনে তার মাকে খুব খারাপ ভাবে এবং তারা খুব রেগেও যায়। মা, তুমি আমাদের সঙ্গে এত বড় মিথ্যা কথা বলতে পারলে? তুমি তোমার সব দোষ বাবার ঘাড়ে চাপিয়ে দিলে। আমাদের বাবার কোনো দোষই ছিল না, সব দোষ তোমার ছিল। আমরা 3 বোন সব জেনে গেছি। যেই লোকটা একটু আগে এসেছিল ওই লোকটার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, আর বাবা সেই কারণেই হয়তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কি তাই তো? আমরা ঠিক বলছি তো? এ তোরা কি বলছিস? আমাকে ভুল ভাবিস না, আমি এরকম কিছুই করিনি রে মা। তোরা আমাকে এমন কথা বলতে পারলি? আমরা ঠিকই বলছি, নিজের কানে আমরা ওই লোকটার সঙ্গে তোমাকে কথা বলতে শুনেছি। তোমাকে আমরা 3 বোন কত ভালো ভাবতাম, কিন্তু তোমার চরিত্র এতটা খারাপ আমরা জানতাম না। তোমার জন্য আমরা আমাদের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তুমি তো আমাদেরকে বাবার কাছেই ছেড়ে দিতে পারতে, আর তোমার ওই প্রেমিকের সঙ্গে তুমি বিয়ে করে সংসার করতে পারতে। শুধু শুধু আমাদের লাইফটা কেন খারাপ করলে তুমি? তোরা চুপ কর দয়া করে। আমি যা করেছি শুধুমাত্র তোদের ভালোর জন্যই করেছি। আমরা বারবার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, আর তুমি ঠিক এই কারণেই আমাদের এড়িয়ে চলতে, তাই না? যখন আমরা তোমাকে অনেক চাপ দিয়েছি তখন তুমি মিথ্যা মিথ্যা একটা ঘটনা বানিয়ে আমাদের বলে দিলে। ছি মাছি, তুমি এতটা নিচে নামতে পারো আমরা কোনোদিনও ভাবিনি। এভাবেই সুচন্দ্রার 3 মেয়ে তাকে অনেক ছোট বড় কথা বলতেই থাকে। সুচন্দ্রা সত্যি কথা না বলে শুধু কেঁদেই চলেছিল। ঠিক সেই সময় সেখানে আবার নন্দন ফিরে আসে। চুপ করো তোমরা সবাই। তোমাদের লজ্জা করছে না নিজের মাকে এভাবে উল্টোপাল্টা কথা শোনাতে? তোমরা জানো যে তোমরা কাকে কি বলছো? ভালো হয়েছে যে আমি আমার ব্যাগটা এখানে ভুল করে রেখে চলে গিয়েছিলাম, না হলে তো আমি এখানে না আসলে তোমরা বেচারিকে কথা শুনিয়ে যেতে। আসল সত্যিটা আজকে আমি তোমাদের বলতে চাই। না নন্দন, তুমি কিচ্ছু বলবে না। তুমি চুপ করো, চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে আমার হালে ছেড়ে দাও। না সুচন্দ্রা, তুমি সারা জীবন আমাকে চুপ করিয়ে রেখেছো, আজকে তুমি আমাকে চুপ করিয়ে রাখতে পারবে না। আমি তোমার মেয়েদের সব সত্যি কথা বলবো, কারণ তোমার মেয়েরা তোমাকে খুবই খারাপ ভাবছে। তুমি তোমার মেয়েদের খুবই ভালোবাসো আমি জানি, আর আমিও তোমাকে খুব ভালোবাসি, তাই আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না। কি সত্যি কথা বলতে চান আপনি? আমরা আপনার কোনো কথা শুনতে চাই না। ওকে, যান, বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে তো যাবই, তার আগে এটা জেনে নাও যে তোমরা যাকে এতক্ষণ ধরে উল্টোপাল্টা কথা শোনালে সে তোমাদের নিজের মা নয়। তোমরা সুচন্দ্রার নিজের মেয়ে নও। আজ থেকে 25 বছর আগে আমরা একে অপরকে পছন্দ করতাম, আমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি সেদিন বিয়ে করতে আসতে পারিনি। সুচন্দ্রা সেই রাগেই নিজেদের এলাকা ছেড়ে এই শহরে চলে এসেছিল। জীবন কাটানোর অবলম্বন হিসেবে অনাথ আশ্রম থেকে তোমাদের 3 জনকে নিয়ে এসেছিল। সেই থেকেই তোমাদেরকে নিজের মেয়ের পরিচয় দিয়ে মানুষ করেছে। এই কথা শুনে 3 মেয়ে আকাশ থেকে পড়ে। তারপর অনেকবার তোমার মায়ের জীবনে ফিরে আসার চেষ্টা করেছিলাম, শুধুমাত্র তোমাদের 3 জনের জন্যই সুচন্দ্রা আমাকে বিয়ে করেনি। ওর জীবনেও শুধু তোমাদের কথাই ভেবেছে, কখনো নিজের কথা ভাবিনি, আমার কথাও না, আর তাই জন্য আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি। নন্দনের কথা শুনে 3 মেয়ের চোখে জল চলে আসে। তারা তাদের ভুল বুঝতে পারে। তারা হাউ হাউ করে কাঁদতে থাকে এবং তাদের মায়ের হাতে পায়ে পড়ে ক্ষমা চায়। মা, তুমি আমাদের জন্য এত দুঃখ কষ্ট সহ্য করেছো, নিজের সুখ আনন্দ সব বিসর্জন দিয়েছো, কিন্তু আর নয়। তোমার জীবনে যেটুকু প্রাপ্য ছিল সেটুকু তোমাকে আমরা পাইয়েই ছাড়বো, সেটুকু তো তোমাকে দিতেই হবে। নন্দন কাকুর সঙ্গে তুমি আমাদের জন্য বিয়ে করতে পারোনি, কিন্তু এখন আমরা 3 বোন মিলে তোমাদের বিয়ে দেব। এই কথা শুনে সুচন্দ্রা এবং নন্দন দুজনেই খুবই খুশি হয়। সুচন্দ্রা ভাবতেও পারেনি তার মেয়েরা তাকে এতটা সাপোর্ট করবে। 3 বোন মিলে সুচন্দ্রার সঙ্গে নন্দনের বিয়ে দিয়ে দেয়। তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।